রাজ্য সরকারের তরফ থেকে শোনা যাচ্ছে যে বিধানসভায় ইউসিসি বিল আনা হচ্ছে। ইউসিসি নিয়ে আপনাদের স্ট্যান্ড কি হবে? সেটা দল খতিয়ে দেখছে। আমাদের এ বিষয়ে নির্দিষ্ট বক্তব্য ছিল, আমাদের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন এবং এই বিষয়ে আমি এই মুহূর্তে সবিস্তার বলতে চাই না। তার কারণ হচ্ছে দল খুব সিরিয়াসলি গোটা বিষয়টা দেখছে এবং এ ব্যাপারে যা বক্তব্য আছে দলীয় নেতৃত্ব যথাসময় জানিয়ে দেবে। আগে যখন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এটা নিয়ে বলেছিলেন, আপনারা তার বিরোধিতা করেছেন। আমরা যা যা বিরোধিতা করার, আমরা যা যা বলার আমাদের দল বলেছিলেন, আমরা সেগুলো জানি। বিল যদি কিছু আসে সেটা কি ভাষায় আসছে, কি কি লেখা থাকছে, কি ধরনের শব্দ প্রয়োগ হচ্ছে, কি ধরনের আইন আনার চেষ্টা হচ্ছে বা আইন পরিবর্তনের চেষ্টা হচ্ছে, সেগুলো লাইন টু লাইন বিচার বিশ্লেষণ করে আমাদের দল যথাসময়ে দলের বক্তব্য জানিয়ে দেবে। একই দিনে দেখা যাচ্ছে যে গুন্ডা দমন এবং সম্পত্তি, যে আইন শৃঙ্খলা এবং গুন্ডা দমন নিয়ে যে বিলটি আসছে, সেই বিলটা অত্যন্ত বিপজ্জনক। আমরা একটা প্রাথমিক পর্যালোচনা করেছি, এবার সেটা আরো খতিয়ে দেখার চলছে। যেটা আমাদের দেশের সংবিধান সম্পূর্ণ তার পরিপন্থী। কোনো ব্যক্তিকে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত, দোষ করেছেন প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে কিছু তার অধিকার থাকে। কিন্তু আমাদের যে সংবিধান এবং পরবর্তীকালে যেটা অপরাধের ব্যাখ্যা আছে আইপিসিতে, তারপরে যেটা ছিল সিআরপিসিতে তার বিচারের প্রসেস, পরবর্তীকালে ভারতীয় ন্যায় সংহিতা এসছে, কিন্তু এই গোটা বিষয়টা সংবিধানের পরিপন্থী। যে বিলটা এনারা এনেছে, মানে এখন দেখা যাবে যে বিনা দোষেই কাউকে আটক করে রাখা যাচ্ছে। কোর্টে প্রডিউস করার যে একটা বাধ্যতামূলক বিষয় আছে, কাউকে ধরলে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রোডাকশন দিতে হবে। মাননীয় বিচারক ঠিক করবেন তাকে জামিন দেবেন না পুলিশ কাস্টাডি দেবেন না জেল কাস্টাডি দেবেন। এখানে একজন এসপি র্যাঙ্কের অফিসারের রিপোর্ট, অনুমান ভিত্তিক রিপোর্টের ভিত্তিতে শটান জেলে পাঠিয়ে দেওয়া যাবে। সেটা আপনার বাড়ির কাছে জেল হবে তার কোনো মানে নেই। আপনি কলকাতায় ধরা পড়লেন, জলপাইগুড়িতে রাখা হলো, জলপাইগুড়িতে ধরা পড়লেন, পুরুলিয়া রাখা হলো। সমস্ত আপনি উকিল দিতে পারবেন না, এবং আপনার এই যে ডিটেনশনের যে ডিউরেশন, এটা আপনার 9 সপ্তাহ থেকে আরম্ভ করে একটা বিরাট লম্বা সময় হতে পারে। অর্থাৎ কাউকে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে অথবা কাউকে কোনোভাবে টার্গেট করে যদি হ্যারাস করতে হয়, আপনাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট মেমো দেওয়া হবে না। অর্থাৎ কাউকে অ্যারেস্ট করলে সঙ্গে সঙ্গে কোন অপরাধে অ্যারেস্ট করেছে যেটা জানাতে হয়, এখানে টাইমটা বাড়িয়ে দেওয়া হচ্ছে যে আরো কয়েকদিনের মধ্যে জানালে চলবে। অর্থাৎ আপনি আপনার ঘনিষ্ঠ মহল জানতে পারবে না যে আপনাকে কখন অ্যারেস্ট করা হলো, কোন অপরাধে অ্যারেস্ট করা হলো, কতদিন থাকতে হবে, কোথায় রাখা হয়েছে, এবং লয়ার দিতে দেওয়া হবে না। ফলে এটা সম্পূর্ণভাবে একটা মানে কালা কানুন, এবং আমরা খতিয়ে দেখছি। আমরা এটা সর্বাত্মক বিরোধিতা করা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে কালী, তিনি অবশেষে গ্রেপ্তার হয়েছেন এবং তারাতলা কাণ্ডের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী যে কড়া বিবৃতি দিয়েছিলেন বিধানসভায়, আমরা সমর্থন করেছি। এবং সেখানে যারা অ্যারেস্ট হয়েছে, আমাদের বক্তব্য হচ্ছে যদি ওই শুধু কয়েকজন হাতের কাছে থাকা বা নিচুতলার লোক অ্যারেস্ট হয়ে গেল, তারা দোষ করলে 100 বার অ্যারেস্ট হোক, কিন্তু যদি ওপরের দিকে বিগ ফিশেস তারা বেঁচে যায়, এটার কোনো মানে হয় না। কালকে মুখ্যমন্ত্রী কাগজ তুলে বললেন এখানে প্রাক্তন মহানাগরিকের সই আছে, দেখুন, কাউকে ছাড়া হবে না। এখন এই সই ব্যাপারটা কি? যদি প্রাক্তন মহানাগরিক মানে ফিরহাদ হাকিমের সইটা অন্যায় হয়, তাহলে অবিলম্বে ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করা উচিত। আবার সেই সইটা যদি অন্যায় না হয়, তাহলে বিধানসভায় সেটাকে ওরকম নেতিবাচকভাবে বলে তার উপর রাজনৈতিক একটা প্রেশার ক্রিয়েট করে তাকে ওই বালিশ তৃণমূলের দিকে ঠেলে দেয়া, তো এই রাজনীতিটার কোনো অর্থ হয় না। যদি সই করার মধ্যে অপরাধ থাকে বা অপরাধটা পৃষ্ঠপোষকতা করার কোন রকম প্রবণতা থাকে বলে আপনাদের কাছে প্রমাণ থাকে, আপনারা ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করুন। কিন্তু একটা সই করাটা যদি অপরাধ হয়ে থাকে ব্যবস্থা নেবেন, আর যদি সেটা অপরাধ না হয়, তাহলে ভরা বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বললেন কেন? তাহলে একটা চাপ তৈরি হয়। চাপ তৈরি হলে তৃণমূলে থাকবেন না, আপনারা বালিশ তৃণমূলে চলে যান, ওই বালিশ ছাড়ার দিকে পাঠিয়ে দিচ্ছেন। তো এই যে রাজনৈতিক চাপের জন্য নথিটা দেখালেন না অপরাধের জন্য নথিটা দেখালেন? যদি অ্যারেস্ট না হয় তাহলে বুঝতে হবে নথিটা আপনি দেখিয়েছেন শুধুমাত্র চাপ দিয়ে বালিশ ছাড়ার সঙ্গে পাঠাবার জন্য। আর যদি অ্যারেস্ট হন তাহলে বুঝতে হবে যে আপনার ওই নথিটা দেখানোর একটা যৌক্তিকতা ছিল। মানে এই কালীকে নিয়ে প্রচুর অভিযোগ আসছে। এই কালী, আমি সেভাবে আমাদের সঙ্গে আলাপ নেই, কারণ এই
পুরসভাটাই চালাতেন একটা বকলমে এক্সিকিউটিভ মেয়র বলে শুনেছি। কাউন্সিলররা খুব ভয় টয় পেতেন এবং সব কাজটা কালি চালাতেন। আমার সঙ্গে হার্ডলি দু একবার কথাবার্তা হয়েছে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী কাল একটা তথ্যগত গন্ডগোল হয়েছে। উনি কাল বলতে গিয়ে বলেছেন কালী ক্যামাক স্ট্রিটের নয়, কালী পুরসভার, কারণ ক্যামাক স্ট্রিট কালীকে সহ্য করতে পারতো না। ফলে এই তথ্যগত গন্ডগোল, এখন কালীকে বলা হচ্ছে ক্যামাক স্ট্রিটের, ভুল, কিন্তু কালী পুরসভার। কিন্তু পুরসভার কয়েকজন আবার এখন বালিশাটা তৃণমূলে গেছে, বিজেপি স্পন্সর, সেই জন্য কালীকে এখন ক্যামাক স্ট্রিট সাজানো হচ্ছে। এটা ঠিক হচ্ছে না। কে ভালো কে খারাপ আমি জানি না, কিন্তু কালী ক্যামাক স্ট্রিটের নয়। ক্যামাক স্ট্রিট বরং কালীর বিরুদ্ধে অভিযোগ থানায় দাবি করেছিল, কালীকে সরাবার জন্য ক্যামাক স্ট্রিট থেকে চাপ এসেছিল। আবার পুরসভা কালীর প্রতি প্রেম এবং আস্থা প্রবল। ফলে কালী ভালো না খারাপ সেটাও আমার জানার কথা নয়, কিন্তু কালী ক্যামাক স্ট্রিটের নয়, কালী পুরসভা। ওই তো আমি বলেছিলাম, কান টানলে মাটা আছে, পুল ইয়ার হেড উইল কাম। বলছি যে আজকে মুখ্যমন্ত্রী যারা শ্রমিকরা রয়েছেন তাদের যাতে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারাতলার ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করেছিলেন গতকাল যে কলকাতা এবং তার চারপাশের একটা বিস্তীর্ণ এলাকায় আগামী 1.5 মাস অন্তত সমস্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে, কারণ নির্মাণের প্ল্যানগুলো কি অবস্থা, প্ল্যান অডিট হবে। তো এটা আমরা পূর্ণ সমর্থন করি। কিন্তু কাল মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় আমি তার সঙ্গে দেখা করি এবং তাকে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যেটা সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখছেন এটা নিশ্চিতভাবে আমরা সমর্থন করছি, প্ল্যান খতিয়ে দেখতেই পারেন, কিন্তু বহু গরিব মানুষ, নির্মাণ শ্রমিক, তারা কিন্তু এই বিরাট নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত এবং মূলত তারা গরিব মানুষ। বহু জায়গায় একই পরিবার বা দূর থেকে এসে একটা সাইটে তারা থাকেন, দিন আনেন দিন খান, অর্থাৎ দৈনিক মজুরি, তাদের খাবার দাবারেরও এখান থেকে একটা আয়োজনের ব্যাপার থাকে। ফলে নির্মাণ যদি বন্ধ হয় তাহলে নির্মাণ শ্রমিকরা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন। ফলে আপনি যদি নির্মাণ বন্ধ থাকতে পারে, বাট নির্মাণ শ্রমিকদের কল্যাণে বা তাদের রিলিফ দিতে একটা ভাবনা চিন্তা করা প্রয়োজন। তো মাননীয় মুখ্যমন্ত্রী তখনই বলেছিলেন ওদের খাবার ব্যবস্থা ইত্যাদি কিভাবে করা যায় আমি এক্ষুনি দেখছি। আমি সেটা আর আপনাদের গতকাল বলিনি, তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞাসা করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থার পরিকল্পনার কথা আমায় বলেছিলেন। আমার মনে হয়েছে যে তিনি সেটা ঘোষণা করবেন, তার আগে আমার সংবাদ মাধ্যমে বলাটা ঠিক নয়। তিনি আজ ঘোষণা করেছেন যে এই বিল্ডারদেরই বলা হচ্ছে তাদের সব ব্যবস্থা করতে, বা সরকার একটা ভাবনা চিন্তা করে একটা নির্দেশ দিয়েছে যাতে এই নির্মাণ শ্রমিক যারা আছে তাদের খাওয়া দাওয়া এই জিনিসগুলো তাদের এই সংকটে যেন না পড়তে হয়। ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কড়া ব্যবস্থা নিন, কিন্তু কড়া ব্যবস্থার মধ্যে যেমন যারা বেআইনি নির্মাণের প্ল্যান তৈরি করছে, যারা এই বেআইনি নির্মাণের পেছনে কোটি কোটি টাকা সিন্ডিকেটের খেলা খেলছে, তার সঙ্গে কিন্তু নির্মাণ শিল্পে মাথায় ইট বাওয়া ওই গরিব লোকটির বা গরিব মহিলাটির কোনো সম্পর্ক নেই। ফলে যারা এই দুর্নীতি চক্রের সঙ্গে জড়িত তাদের শাস্তি দিতে গিয়ে গরিব শ্রমজীবী নির্মাণ শ্রমিকরা যেন কষ্ট না পান। মুখ্যমন্ত্রী এই বিষয়টি শুনেছেন, আমার অনুরোধটি তিনি বিবেচনা করেছেন এবং তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে তার সরকার তাদের বক্তব্য জানিয়েছেন। সেই জন্য আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেস কোথায় পালন করবে? 21শে জুলাই একটি বিশেষ দিন। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের উপর সিপিএম সরকার গণহত্যা, গুলি চালিয়েছিল। তো 14 জনের মৃত্যু, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, 14 জনের মধ্যে 13 জন আইডেন্টিফাইড, একজনকে আইডেন্টিফাই করা যায়নি। প্রত্যেক বছর এই দিনটি মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণে পালন করেন, তখন তৎকালীন অবিভক্ত কংগ্রেসের যুব শাখা আর পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস। তো ফলে এই শহীদ স্মরণ এবারও 21শে জুলাই হবে, ধর্মতলা চত্বরেই হবে। আমরা আইন মাফিক এগোবো, বাকি ডিটেলস এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমরা শীর্ষ নেতৃত্ব যেভাবে গোটা বিষয়টা ব্যবস্থা করছেন দল সেইভাবেই চলবে। কিন্তু কিছুদিন আগে হাইকোর্টের তরফ থেকে আমি আবার বললাম, যেহেতু ঘটনাটা কলকাতার উপর সবচেয়ে এ যাবৎকালের সাম্প্রতিক অতীতে কলকাতার উপর যদি আপনি গণহত্যা বলেন, একটা হয়েছিল ইজন সেতুতে আনন্দমার্গীদের উপর গণহত্যা, সেটাও সিপিএম, আর দ্বিতীয় হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের শ্রমিকদের উপর, মানে আন্দোলনের কর্মীদের উপর গণহত্যা। তখন মমতা বন্দ্যোপাধ্যায়
যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তার আন্দোলনের স্রোতের যারা সৈনিক তাদের উপর হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা হয়েছে। এবার ঘটনাগুলো ঘটেছিল ধর্মতলায়, গুলি চলেছে ধর্মতলায়। সেই হিসেবেই দেখুন, আমরাও চাই রাস্তায় মানুষ চলাচল করুন, সব করুন, কিন্তু যোগাসনের জন্য তো 7 দিন রেড রোড বন্ধ থাকে। তো ফলে কলকাতার উপরের গণহত্যা, এত বড় গণহত্যা, 14 জনের মৃত্যু, বিভৎসভাবে আরো অনেকে আহত, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই গণহত্যার যে শহীদ তর্পণ, সেটা তো সেই স্পটেই হবে বা সেই জায়গাতেই হবে, সেটা তো আর অন্য জায়গায় হয় না। সেই হিসেবে একদম ব্যতিক্রমী দিন হিসেবে আমরা ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্রোতের সৈনিকদের শহীদ তর্পণ অনুষ্ঠান ওখানে হয়। এবারও ধর্মতলাতেই তৃণমূল কংগ্রেস আবেদন করছে। বাকিটা এরা কি করবে? এরা যোগাসনের জন্য যদি 7 দিন রেড রোড বন্ধ রাখতে পারে, যখন ঈদের নামাজ বলেছিল ঈদের দিন ছুটির দিন, রেড রোডে এমনি সকালে কম গাড়ি চলে, ছুটির দিন আরো কম গাড়ি চলে, তাতে 2 ঘন্টা তারা দিতে দেয়নি, আর 7 দিন যোগাসনের মঞ্চ তৈরির জন্য কাজের দিন বন্ধ করে রেড রোড বন্ধ রেখেছিল। তো ফলে এখানে 14 জনের মৃত্যু এবং অসংখ্য জখম, একটা গণহত্যার শহীদ তর্পণ দিবস সেই জায়গাটাতেই পালিত হয়, ধর্মতলাতেই আমরা করব। এবার যদি তারা অনুমতি না দেন, জটিলতা তৈরি করেন, বাধা দেন, তাহলে আমাদের নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন হবে, কিন্তু ধর্মতলাতেই শহীদ দিবস পালিত হবে। এতদিন 21শে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে সভা করতে দিতেন না। এখন পরিস্থিতি এমন জায়গায় এসে পড়ছে, নিজেকে এটা একদম ভুল কথা। ধর্মতলা চত্বরের বিস্তীর্ণ জায়গায় সব দলকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সভা করতে দিয়েছে। পার্টিকুলার যে জায়গাটার কথা বলা হচ্ছে, ওইখানটাতে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের উপর গণহত্যা হয়েছিল বলে ওই জায়গাটায় তৃণমূল করে। তো বাকিদের তো ওই জায়গাটায় কোনো গণহত্যা হয়নি ঠাকুরের আশীর্বাদে। তো যেখানে গণহত্যাটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানটাতেই, মানে বেশিরভাগ লোক যারা মারা গেছিলেন ধর্মতলা চত্বরটাতে মারা গেছিলেন, ওপাশে কিছু লোক মেয়র রোডে, বা ধর্মতলাতেই গণহত্যাটার একটা মানে কেন্দ্রবিন্দু ছিল। সেই কারণে ওই স্পটটার কথা বলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় ধর্মতলায় কেউ মিটিং করতে পারেননি, এটা সম্পূর্ণ ভুল। রানী রাসমণি রোড থেকে, মেট্রো চ্যানেল থেকে এই পাশে যত রকম জায়গা ছিল সব দল সভা করেছে, কিন্তু তৃণমূল করে। তার কারণ 93 সালের 21শে জুলাই ওই জায়গাটায় গণহত্যা হয়েছে, তাই ওই জায়গাটাতে শহীদ তর্পণের সভাটা করার জন্য আমরা আবেদন করি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রয়োজনে 5 জন লোককে নিয়েও 21শে জুলাই সভা করব। চারপাশে বিপুল সাড়া। গতকাল উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস এই প্রবল বৃষ্টির মধ্যে, মানে আমরা যে সময়টা দুপুরের পর ভাবতে শুরু করেছি আজকে স্থগিত করব, কিন্তু দেখা গেল ওই বৃষ্টি উপেক্ষা করে হল উপচে গিয়ে রাস্তা, তাতেও বহু জল জমা জায়গার লোক আসতে পারেননি। ফলে আমরা পুরো সভা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একটা টেলিফোন ভাষণ দিয়েছেন। পুরো দস্তুর ভাবে সেখানে মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা বলছেন আমরা বেঈমান নই, আমরা গদ্দার নই, हम लोग गद्दार नहीं है। তো সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। ফলে 21শে জুলাই সবাই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেদের কথাটা বলেছেন যে যত গদ্দার চলে যেতে পারে, কিন্তু আমরা সভা করব এবং তৃণমূলটাই থাকবে। এই যে গতকালের এই কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে টেলিফোন বার্তা, সেখানে তিনি বলেছেন যে ফিরে আসুন। এই যে ফিরে আসার কথা বলেছেন, সেখানে এই ঋতব্রত ওটা সৌজন্যের কথা বলেছেন। কারণ কয়েকজন যাচ্ছেন ব্যক্তি স্বার্থে, কয়েকজন গদ্দার গেছেন ব্যক্তি স্বার্থে, কয়েকজন গদ্দার গেছেন তাদের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ আছে সেগুলো থেকে বাঁচতে, কয়েকজন গদ্দার গেছেন কিছু লোভে। কিন্তু অনেকে তো কনফিউজড হয়ে বা তাদের উপর পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে ভয় দেখিয়ে নেওয়া হয়ে গেছে। সেই জায়গায় অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আসলে, তো আমিও একদম মুখোমুখি আমি নয়না বন্দ্যোপাধ্যায়কে আমি নিজেই তাকে আমন্ত্রণ করেছিলাম, আমার সঙ্গে বিধানসভায় দেখা হয়েছিল। নয়না বন্দ্যোপাধ্যায় বললেন, আমি আমার সঙ্গে মুখোমুখি হয়েছিল, আমি আমাদের উত্তর কলকাতার কর্মী সভা হচ্ছে, আমি অ্যাজ প্রেসিডেন্ট, আপনি তো আমি অ্যাজ প্রেসিডেন্ট, আপনি দলের এমএলএ, তো ফলে আমি আপনাকে অফিসিয়ালি বললাম, এবার আপনার আসার হলে আসবেন, না আসার হলে না আসবেন, আমরা বুঝে নেবো আপনি কোন দিকে। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো যারা কনফিউজড হয়ে বা পুলিশ প্রশাসন দিয়ে যারা মানে গদ্দারি করেছেন, যারা গেছেন
তাদের মধ্যে কয়েকজন গেছেন ব্যক্তি স্বার্থে, ব্যক্তি অঙ্কে বাঁচতে এবং লোভে, কয়েকজন। বাকিরা তো কিছুটা কনফিউজড এবং কিছুটা তাদের পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে করা হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো বলেছে যে তারা ফিরে আসতে পারে। এই যে বিশ্বরূপ দিয়ে চলে যাওয়া, কালকে কর্মী সভায় অ্যাটেন্ড করে বলছি আমরা বেঈমান নই, এটা কি পোস্টারে থাক মানে সেটা আমি বলতে পারবো না। আমরা ওটা উত্তর কলকাতা থেকে আমরা এই সময়টা করেছিলাম যে আমরা গদ্দার নই, আমরা বিশ্বাসঘাতক নই, আমরা বেঈমান নই। এটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা আবেগ, সেই জন্য আমরা ওই পোস্টার এবং ওই ব্যাকড্রপ এবং ওই স্লোগানটা আমরা সামনে রেখেছিলাম। আমরা নিশ্চয়ই বিজেপির, আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়েছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, কিন্তু যারা দলটাকে এইভাবে গদ্দারি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করছেন, কর্মীরা কিন্তু তাদের প্রত্যাখ্যান করছেন। কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। আমরা কর্মী, আমরা সৈনিক, আমরা খুব গর্ব করে বলছি আমরা গদ্দার নই, আমরা বেঈমান নই। আমরা সেই জন্য সেই স্লোগানটা সামনে রেখেছি। কিন্তু এই মানে বেঈমানের প্রসঙ্গের কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় তার বার্তাতে তুলছেন। হ্যাঁ, আমরা তো সেটা বলছি তো যে আমরা বেঈমান নই। কারণ এখন কি করছে, এখন আমাদের শত্রুপক্ষ তারা জানে যে তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য এইভাবে কয়েকজনকে তারা ব্যবহার করছে। কাউকে নানা লোভ দেখাচ্ছে, কাউকে তাদের যে কৃতকর্ম আছে সেগুলো তদন্তের মুখে যাতে না পড়েন আশ্বাস দেওয়া হচ্ছে। আর কিছু লোক তারা এটা কনফিউজড এবং চাপে পড়ে যাচ্ছেন, বা তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ভয় দেখানোর বিভিন্ন অভিযোগ আসছে। তো অ্যাকচুয়ালি গদ্দার বা বেইমানিটা করছেন কয়েকজন, তারাই কুনকি হাতের রোলটা প্লে করছেন। যারা দুদিন আগে দিদি 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 করে তৃণমূলের সিম্বল নিয়ে এমএলএমপি হয়েছেন, তারাই যে এখন একটু ওদিকে যেতে চাইছেন নানা অঙ্কে, তাদেরকেই আমরা মূলত বেঈমান বলছি। যারা কনফিউজড এবং যারা একটা চাপের মধ্যে আছেন, তাদেরকে আমরা সমবন্ধনীতে ফেলছি না। আর যে যেটা বলছিল যে বিশ্বরূপ দিয়ে তিনি আগের দিন বিশ্বরূপ একজন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর, ক্রীড়া সংগঠক, আমার বন্ধুস্থানীয়। তিনি ওদিকেও গেছেন শুনেছি, আমাদের মিটিংও কাল অনেকক্ষণ ছিলেন। তারপরে তিনি ওই যে তারাতলার ঘটনা নিয়েও খুব উষ্মা প্রকাশ করেছেন দেখলাম। তো এখন তৃণমূলের যদি ওই দিক মানে বালিশচাটা তৃণমূল হয়, তো তারাতলায় যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো বালিশ তৃণমূলে গেছে। ফলে আমি বিশ্বরূপ আমাদের বন্ধু লোক, আমি নিশ্চয়ই তার সঙ্গে আবার কথা বলবো। কিন্তু যে কোনো ব্যক্তির, ম্যাচিওর ব্যক্তির যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, কিন্তু তিনি মন থেকে আমাদের সঙ্গেই ছিলেন এবং তার তারাতলার ঘটনাটা তার খুব খারাপ লেগেছে। এবং যখন তিনি শুনেছেন আমাদের লোকদেরই কিছু দায়িত্বহীন কাণ্ড কারখানার জন্য হয়েছে, তিনি সেখানে শক্ত হয়েছে, আমরাও শক্ত। হিন্দিতে করে নিচ্ছি, বাংলা শেষ করি কয়েকটা আছে। সেটা হচ্ছে নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ ধরতে দেয়। শুধুই কি উন্নয়নের কথা বলছেন নাকি না অন্য কোনো কথা? উন্নয়ন হতে পারে, কিন্তু সেটা উন্নয়নটা কার, মানে বাংলার না ওনাদের, সেটা নিয়ে আমরা কনফিউজড আছি। তো হঠাৎ এমপি তারা হঠাৎ বৈঠক করতে গেলেন। তারা জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এবং বিজেপি বিরোধী প্রার্থী, বিজেপি বিরোধী ভোটারদের ভোটে জিতেছেন। তারা এখন এনসিপিআই বলে একটি দলে গিয়ে তারা বলছেন আমরা এখন এনডিএ এর বন্ধু। এ তো ভোটারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, শুধু মমতাদির সঙ্গে নয়, শুধু তৃণমূলের সঙ্গে নয়, ভোটারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। তো তারা এখনো নিজেদের এলাকায় একটা কর্মী সভা করে উঠতে পারলেন না, নিজেদের এলাকার মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারলেন না। তারা ঘরে বসে 24 সালে জিতেছিলেন বিজেপি বিরোধী বলে, তাদের তো 29 অব্দি মেয়াদ আছে। 26-এ ক্ষমতা, রাজ্য সরকারের বদলের সঙ্গে তাদের কি সম্পর্ক? যে সময়টা কর্মীদের পাশে দাঁড়াবার কথা, যে সময়টা দলের পাশে দাঁড়াবার কথা, যে সময়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবার কথা, তার বদলে যদি কেউ বিজেপি নেতাদের কারুর বাড়িতে, কারুর অফিসে গুড়গুড় করতে যায়, তার সঙ্গে বাংলা সংগঠন, কর্মী এবং সমাজের কোনো সম্পর্ক নেই, সব ব্যক্তিগত দাঙ্গা।